আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে কোডগুলো মানে নাম শুনেছিলাম সেগুলোর সাথে এখন একটু ডিটেলস হচ্ছে আমরা পরিচিত হবো যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে বা কি কাজ করে। কারণ আমরা যদি একটা নেটওয়ার্ক দিয়ে যদি একটা ইনফরমেশন পাঠাই, আমাদের মাল্টিমিডিয়ার যে ডেটাগুলো যাচ্ছে সেগুলোতে কোনো ধরনের এরর যদি থেকে থাকে, সেন্ডার সেটা কিভাবে হ্যান্ডেল করবে বা বা রিসিভার সেটা কিভাবে হ্যান্ডেল করবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু জানা দরকার। যে সেন্ডারকে কিছু এক্সট্রা ইনফরমেশন পাঠাতে হয় এরর সম্পর্কে, আর রিসিভার হচ্ছে সেসব এক্সট্রা ইনফরমেশন দেখে সেটা সম্পর্কে হচ্ছে একটা আইডিয়া পায় যে হ্যাঁ তার কাছে যে কোডটা এসছে বা সে যে ইনফরমেশনটা রিসিভ করেছে, ডেটা রিসিভ করেছে, সেই ডেটাটা মানে এরর আছে কি নাই। যদি এরর থাকে তাহলে সে আবার সেটাকে কিভাবে কারেক্ট করবে, সেটাও একটা ওর জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। তো যাই হোক, তো আমরা বেসিক থেকে একদম শুরু করি। যে আমরা একটা টার্ম শিখছি, সেটার নাম হচ্ছে কোড ওয়ার্ড। কোড ওয়ার্ড মানে কি? যেই ওয়ার্ডটাকে অ্যাকচুয়ালি সেন্ডার পাঠায়, ঠিক আছে? তার মানে হচ্ছে আহ, এই পুরোটাকে বলা হচ্ছে একটা কোড ওয়ার্ড। কোড ওয়ার্ডের একটা অংশ হচ্ছে মেসেজ, আর একটা অংশ হচ্ছে রিডান্ডেন্সি। মানে টোটালটাকে আসলে মেসেজ বলা হচ্ছে, এটা হচ্ছে আসলে তার ইনফরমেশন। হ্যাঁ, এই এম দিয়ে বোঝাচ্ছে যে তার যেই ইনফরমেশনটা সে পাঠাচ্ছে সেটা। এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে পেলোড। আমরা এরপর থেকে যখন পেলোড করবো, পেলোড বলতে আমরা বুঝবো যে যেটার মধ্যে ইনফরমেশন থাকে সেটা। আর এই অংশটা সেটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। ঠিক আছে? এই রিডান্ডেন্সির কাজ হচ্ছে কি? রিডান্ডেন্সির কাজ হচ্ছে যে কোনো ট্রান্সমিশন এরর আছে কি নাই সেই ইনফরমেশনটা এটার মধ্যে মানে সে দিয়ে দিবে। মানে এখানে কিছু আমরা ইনফরমেশন দিব, সেই ইনফরমেশনের উপর বেস করে রিসিভার যাতে বুঝতে পারে যে তার যেই তার কাছে যে ডেটাটা আসছে সেই ডেটাটার মধ্যে কোনো এরর আছে নাকি নাই। ঠিক আছে? তাহলে এই টোটালটা মিলে হচ্ছে আসলে আমাদের কোড ওয়ার্ড। অর্থাৎ আমরা যে ইনফরমেশনটা পাঠাচ্ছি সেই ইনফরমেশন প্লাস হচ্ছে রিডান্ডেন্সি, সো এই পুরোটা মিলে হচ্ছে আমার কোড ওয়ার্ড। এবং এটার লেন্থ হচ্ছে কত? আর প্লাস এম। সো আমরা যদি এখান থেকে শুরু করি, যেমন এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিট, তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে আমার আর বিট। আর এখানে হচ্ছে টোটাল যাচ্ছে কত? আর প্লাস এম বিট, বা এরকম একটা মানে মানে সাইজ হচ্ছে, তাই তো? তাহলে টোটাল ইনফরমেশনটা যাচ্ছে হচ্ছে মানে টোটাল মেসেজ যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে যে এম প্লাস আর বিটস। অর্থাৎ আমার রিডান্ডেন্সির অংশ থাকতে হবে, আবার কমিউনিকেশনের জন্য আমরা যে ইনফরমেশনটা দরকার সেই ইনফরমেশনটাও থাকতে হবে। আর এটার নাম হচ্ছে পেলোড, আগে থেকে বলে রাখছি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা এরপর থেকে পেলোড হিসেবেই পড়বো, তো তোমাকে এটা নিয়ে যাতে কোনো কনফিউশন না হয় যে পেলোড কোনটা হবে। আচ্ছা, এখানে দেখো আমরা একটা টার্ম আর একটা ইয়ে শিখবো, সেটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং ডিস্টেন্সটা কি? সাপোজ আমার কাছে দুইটা কোড ওয়ার্ড আছে, একটা হচ্ছে সি 1, একটা হচ্ছে সি 2। সি 1 আর সি 2-র মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধু এই অংশগুলোতে, যে অংশগুলোতে হচ্ছে সবুজ দাগ দেওয়া আছে সেগুলো, হ্যাঁ, যে ফন্টগুলো সবুজ রং করা, সেগুলো হচ্ছে তার ডিফারেন্স। বাদ বাকি সবগুলো কোড কিন্তু সেম, বা বাদ বাকি সবগুলো বিট তার হচ্ছে সেম। তার মানে হচ্ছে এই দুইটা কোড ওয়ার্ডের মধ্যে এক্স্যাক্টলি তিনটা পজিশনে ডিফার করে। তাহলে the number of positions that differ between the two code words A and B is referred to as the Hamming distance। অর্থাৎ যে কয়টা পজিশনে তার ডিফার করছে সেগুলোকে আসলে হ্যামিং ডিস্টেন্স বলা হয়। ঠিক আছে? হ্যামিং ডিস্টেন্স 3 মানে হচ্ছে এই দুইটা কোড ওয়ার্ডের মধ্যে তিনটা বিটে হচ্ছে ডিফারেন্স আছে। হ্যামিং ডিস্টেন্স যদি 6 হয় তার মানে হচ্ছে কি 6টা বিটে হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স। হ্যামিং ডিস্টেন্স 1 মানে হচ্ছে তাদের মধ্যে একটা কোডে মানে একটা বিটে হচ্ছে তাদের মধ্যে ডিফার করে। ঠিক আছে? অর্থাৎ চেঞ্জ থাকে আর কি। আর বাদ বাকি সবগুলো হচ্ছে সেম। এক সেকেন্ড। আচ্ছা, তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, হ্যাঁ, যে এখানে আছে হ্যামিং বিটস আছে, মানে হ্যামিং ডিস্টেন্সের একটা বিষয় আছে, সেটা দিয়ে আমরা দুইটা কোডের মধ্যে বিটের মধ্যে যে ডিফার আছে সেই ডিফারটা ধরতে পারি। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা খুব সহজভাবে বলতে পারি, যেমন এখানে তিনটা পজিশন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে দুইটা কোড ওয়ার্ডের মধ্যে ডিফার যদি করা হচ্ছে এন বিটস নিয়ে, তাহলে এক্স্যাক্টলি এন সিঙ্গেল বিট হচ্ছে এরর ক্যান ট্রান্সফর্ম দ্য ওয়ান কোড ওয়ার্ড ইনটু অ্যানাদার। মানে হচ্ছে সি 1 এর ধর এখানে তিনটা বিটে হচ্ছে তার প্রবলেম হচ্ছে, আমি যদি জাস্ট এই তিনটা বিটকে যদি চেঞ্জ করে দিই তাহলে সি 1 কিন্তু আসলে সি 2 হয়ে যাবে, রাইট? এটা এখানে বলা হচ্ছে যে আমি যদি এন বিটকে যদি আমি চেঞ্জ করি তাহলে হচ্ছে সেটা একটা আরেকটা কোড ওয়ার্ডে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি সি 1 কে যদি ঠিক এইভাবে এরর দেই, মানে এই ওয়ানটাকে আমি একটা এরর দিলাম, এই জিরোটাকে একটা এরর দিলাম, এই ওয়ানটাকে একটা এরর দিলাম, তাহলে এই ওয়ান কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে।
এই 0 হয়ে যাবে 1 আর এই 1 হয়ে যাবে 0, তাহলে সেটা কি টোটাল মানে পুরোপুরি C2 তে হয়ে যাবে। তো এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে, হ্যাঁ, যে যদি এরকম এরর থাকে মানে সেই একটা এরর জন্য আরেকটাতে এরকম মানে ইয়ে হয়ে যেতে পারে, মানে চেঞ্জ হয়ে যেতে পারে এই হ্যামিং ডিস্টেন্সের জন্য, মানে যদি আমরা হ্যামিং ডিস্টেন্সটা জানি ঠিকঠাক মতো। তাহলে আমরা হ্যামিং ডিস্টেন্সটা আসলে কিভাবে খুঁজে বের করতে পারি? হ্যামিং ডিস্টেন্সটা খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা দুইটার মধ্যে হচ্ছে মানে এ আর বি, আমার দুইটা কোড, ঠিক আছে, এ আর বি, এই এ আর বির মধ্যে আমরা এক্সওর অপারেশন চালাবো। খেয়াল করে দেখো, আমরা যদি এক্সওর অপারেশন চালাই, এক্সওর মানে কি, যে বিটগুলোতে চেঞ্জ আছে শুধুমাত্র সেই বিটগুলো 1 হবে, মানে যদি দুইটা বিট একই হয় তাহলে হচ্ছে তার ভ্যালু থাকবে 0, অর্থাৎ 1 1 এর জন্য 0, 0 0 এর জন্য 1, কিন্তু 1 0 বা 0 1 অর্থাৎ দুইটা ডিফারেন্ট বিটের জন্য তার ভ্যালু আসবে হচ্ছে 1। তাহলে সেই হিসাব করে দেখো যে আমি এখানে মার্ক করেছি যে তিনটা বিট, এই তিনটা বিটে তার ভ্যালু আসলে কত আসবে, 1 করে আসবে, বাদ বাকি সবগুলোতে তার ভ্যালু আসবে হচ্ছে 0, যদি আমি এক্সওর করি। এটা হচ্ছে এক্সওর সাইন, ঠিক আছে। তো এক্সওর করলে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি। এখন তারপর কি বলা হচ্ছে, তারপর 0 থেকে n-1 পর্যন্ত সবগুলোকে যোগ করতে হবে। সো আমি যদি এখানে যোগ করি আমার তিনটা 1 কত আসবে, 3, তাহলে আমি বলতে পারছি যে এটা আসলে হ্যামিং ডিসটেন্স হচ্ছে 3, অর্থাৎ তিনটা বিটে হচ্ছে এদের ডিফারেন্ট, ঠিক আছে, দুটা মানে কোডের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 বিটে। আচ্ছা, আমরা আরেকটা টার্ম শিখবো, সেটার নাম হচ্ছে প্যারিটি বিট। স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার এটা কি স্যার অরিজিনাল ইয়া ছিল সিকোয়েন্স, আর বিটা কি স্যার আপনার মানে না না না, রিসিভিং সিকোয়েন্স? এখানে এখানে সেন্ডার রিসিভারের কথা ভুলে যাও, এখানে তুমি জাস্ট দুইটা কোডের কথা চিন্তা করো, আমরা একদম মানে বেসিক থেকে শুরু করছি। এটা মানে কার সাথে ইয়া করতেছি, কম্পেয়ারটা যে করতেছি বা এ আর বি দুইটার সাথে, মানে দুইটা কোড, এই দুইটা কোডের মধ্যে আসলে কয়টা বিটের মধ্যে ডিফারেন্স আছে সেটা খুঁজে বের করছি আমরা। এখানে তুমি সেন্ডার কি পাঠাচ্ছে রিসিভার কি পাঠাচ্ছে সেটা ভুলে যাও। স্যার এটা সবসময় কি একই পজিশনে হবে? একই পজিশন দুইটা মানে? মানে স্যার, মানে যেই পজিশনে এর চেঞ্জটা হবে ওই পজিশনেই ঠিক ওই পজিশনে চেঞ্জটা হবে সবসময়? না না, পজিশন তো সবসময় চেঞ্জ থাকবে তা তো কোনো ইয়ে নেই। আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যে এই পজিশন গুলোতে হয়েছে, তুমি যদি প্র্যাকটিক্যাল কোনো লাইফে কাজ করতে যাও তোমার এক একবার এক এক পজিশন আসতেই পারে, চ্যানেলের উপর ডিপেন্ড করবে এটা, এ বুঝতে আর পেরেছো? বি এর স্যার এক জোর করে, তাহলে স্যার আমার লাভটা হচ্ছে কি, মানে আমি হ্যামিং যে ইয়াটা বের করতেছি মানে দুইটা কোড আলাদা আলাদা, দুইটা কোড তাদের সাথে আমি তো দুইটা তো সিমিলারিটি না থাকাই স্বাভাবিক, আমি দুই ডাটা পাঠাইছি দুই ভাই হ্যাঁ, তাদের কতটুকু ডিসিমিলার সেটা আমরা খুঁজে বের করতে পারি না এখান থেকে। হ্যাঁ মানে কোনো দুইটা রকম তো কোডের similarity হ্যাঁ, নেই স্যার, আমি ডাটা পাঠাচ্ছি তাদের কোনো সিমিলারই নেই। তো সেক্ষেত্রে আমার মানে লাভটা কি হচ্ছে, আমি যে এই কাজটা করতেছি মানে এই কাজটা করে আমার কি লাভটা না আমি হচ্ছে? এখানে হ্যামিং ডিসটেন্সটা কি সেটা বোঝার চেষ্টা করতেছি। হ্যামিং ডিসটেন্স নামে যে একটা টার্ম আছে, সেই টার্মটা দুইটা কোডের মধ্যে কয়টা বিটের মধ্যে ডিফারেন্স আছে সেটা খুঁজে বের করে দিতে পারে, আমরা সেটা দেখছি। আমরা জাস্ট হ্যামিং ডিসটেন্স কি সেটা বোঝার চেষ্টা করতেছি, এখন এরর টেররের ব্যাপারে স্যার আমরা এটা এখন জাস্ট আসিনি। ডিটেকশন, তাই না না স্যার? ডিটেকশনও না, আমরা এখানে এখনো এররের ব্যাপারে ঢুকিই নেই, আমরা আচ্ছা জাস্ট আচ্ছা। বেসিক জিনিস দেখতে যাচ্ছি। স্যার এই ডিস্টেন্সটা মানে আমাদের কি কাজে তোমাকে লাগবে? যেরকম কেমিস্ট্রি মানে ফিজিক্সে ধরো বেগ, দ্রুতি এগুলো শেখানোর আগে তোমাকে স্কেলার ভেক্টর শেখানো হয় না, ব্যাপারটা হচ্ছে সেরকম, আমরা আগে বেসিক জিনিসটা শিখে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা এরর কোডের দিকে যাব। মানে এটা স্যার এরর ডিটেকশনে কাজে লাগবে হ্যামিং ডিস্টেন্সটা, লাগবে, রাইট? হ্যাঁ পরে লাগবে, কিভাবে লাগবে সেটা আমরা পরে দেখবো। বাট হেমিং ডিস্টেন্স জিনিসটা কি, আমরা সেই থিওরিটা নিয়ে আছি এখানে, কনসেপ্টটা নিচ্ছি আর কি। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, মানে আমরা হ্যামিং ডিস্টেন্স দিয়ে যেটা বের করতে পারি যে হ্যামিং ডিস্টেন্স যত হবে আমরা বুঝতে পারবো যে দুইটা কোডের মধ্যে ঠিক ততগুলো বিটে তার প্রবলেম আছে। সে কিন্তু বিট পজিশন বের করতে পারে নাই এখানে, এটা খেয়াল রেখো যে আমরা কিন্তু বিট পজিশন বের করিনি, আমরা শুধুমাত্র কয়টা বিটে তার সমস্যা আছে সেটা বের করতে পারছি। যে সাপোজ ধর আমার এখানে কতগুলো বিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা বিটের মধ্যে 3টা বিট পজিশন হচ্ছে তার প্রবলেম, বাদ বাকি কত 13টা বিটে তার কোনো প্রবলেম নেই। আমরা এই মানে আইডেন্টিফিকেশনটা করতে পারছি, ঠিক আছে, আইডিয়াটা বের করতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ইয়ে টার্ম, সেটার নাম হচ্ছে প্যারিটি বিট।
আচ্ছা, প্যারিটি বিটটা কি? প্যারিটি বিট হচ্ছে একটা এক্সট্রা বিট আমরা আমাদের ইনফরমেশনের সাথে দিয়ে দিব, ঠিক আছে? সেই এক্সট্রা বিটটা হবে এইখানে কয়টা জিরো আছে বা কয়টা ওয়ান আছে সেটার উপর বেস করে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, সাপোজ আমার কাছে এখানে এটা হচ্ছে মানে এ একটা কোড, ঠিক আছে? তাহলে এ কোডের মধ্যে ওয়ান আছে কয়টা? টোটাল 4টা ওয়ান আছে, তাই তো? তাহলে এখন আমাদের এখানে একটা কনসেপ্ট হচ্ছে এরকম যে যদি ইভেন সংখ্যক বিট থাকে তাহলে আমাদের প্যারিটি বিট হবে 0, আর আদারওয়াইজ মানে হচ্ছে অড সংখ্যক বিট থাকলে প্যারিটি বিট হবে হচ্ছে 1। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে টোটাল যতগুলো বিট আছে, ঠিক আছে, আমরা সবগুলো বিটকে আমরা এখন পাঠাবো। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। ভুলটা হচ্ছে এই দাগটা আসলে এখানে হবে না, এই দাগটা হবে এখানে। এটা হচ্ছে ওর প্যারিটি বিট হচ্ছে এটা। তো আমরা এখানে কি কাজ করছি, যেহেতু তার এখানে হচ্ছে 4টা ওয়ান আছে অর্থাৎ ইভেন নাম্বার অফ ওয়ান আছে, আমি একটা এক্সট্রা বিট দিয়ে দিব এবং সেই বিটটা হবে কত? যেহেতু ইভেনের জন্য 0, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 0, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে আমার টোটাল মানে যেটা আমি সেন্ড করছি সেটা, অর্থাৎ টোটাল কোড যেটা অ্যাকচুয়ালি ট্রান্সমিট করা হচ্ছে। তো আমার ইনফরমেশন হচ্ছে এতগুলো বিট। এখানে কটা বিট? 1 2 3 4 5 6 7, 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা বিট আছে। আর আমি 16টা বিটের সাথে একটা এক্সট্রা বিট 17টা বিট আমি সেন্ড করছি। 17 নাম্বার যে বিটটা সেটা হচ্ছে কিন্তু আমার রিডান্ডেন্সি। হ্যাঁ, আমরা যে একটু আগে দেখেছিলাম যে আমাদের টোটাল হচ্ছে কোড ওয়ার্ড আর হচ্ছে রিডান্ডেন্সি থাকে, এই যে এটা। তো আমাদের রিডান্ডেন্সি হচ্ছে এটা, আর এটা হচ্ছে কোড ওয়ার্ড, অর্থাৎ এক্সট্রা যে বিটটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের রিডান্ডেন্সি, বা আমরা এটাকে এখন নাম দিচ্ছি একটা নাম, সেটা হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট একটাই থাকে। এখন এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? আমরা এটা দিয়ে বুঝতে পারছি যে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 1 এখানে কি বোঝাচ্ছে যে এখানে জোড় সংখ্যক ওয়ান থাকার কথা আমার। তো আলটিমেটলি যদি এটা রিসিভিং এন্ডে যায় এই ইনফরমেশনটা, রিসিভার জানে যে প্রথম বিটটা বোঝাচ্ছে তাকে হচ্ছে প্যারিটি বিট, তাহলে সে কি করবে? সে যে কাজটা করবে সেটা হচ্ছে এরকম যে সে প্রথম বিটটাকে দেখে বুঝবে যে এটা 0, যেহেতু তার মানে এখানে ইভেন সংখ্যক ওয়ান আছে। এবার সে দেখবে যে এই বিটটা বাদ দিয়ে বাদ বাকি যে বিটগুলো আছে সেখানে কি মানে ইভেন সংখ্যক ওয়ান আছে, মানে জোড় সংখ্যক ওয়ান আছে কিনা সেটা দেখবে। এখন যদি এই ইনফরমেশনটাতে যদি একটা বিটে চেঞ্জ হয় তাহলে কি জোড় সংখ্যক ওয়ান বেজোড় সংখ্যক ওয়ানে পরিণত হয়ে যাবে না? তাহলে তখন হচ্ছে ইয়েটা বুঝতে পারবে যে না, এখানে কিছু একটা প্রবলেম আছে, যেটা আসলে জোড় সংখ্যক ওয়ান আসার কথা ছিল কিন্তু এটা তো জোড় সংখ্যক ওয়ান হয়নি, এটা হচ্ছে বেজোড় সংখ্যক ওয়ান। বোঝা গেছে ব্যাপারটা? তো তখন সে ডিটেক্ট করতে পারলো যে এখানে একটা এরর আছে। এখানে এই এররটা শুধুমাত্র কিন্তু আসলে এক বিটের জন্য কাজ করে, বুঝতে পারছো এটা? কারণ আমার যদি দুইটা বিট যদি সিমultaneously চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না। সাপোজ এখানে একটা ওয়ান যদি মানে এখানে একটা মানে একটা 0 1 হয়ে গেল, এখানে আরেকটা 0 1 হয়ে গেল, দুইটা যদি 1 হয়ে যায় তখন কিন্তু আমার জোড় সংখ্যক 0 কিন্তু মানে জোড় সংখ্যক 1 থেকেই যাচ্ছে। সো এটাতে তখন আমি সেটা ডিটেক্ট করতে পারছি না। সো এটা হচ্ছে শুধুমাত্র যদি আমাদের একটা বিট চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা এই প্যারিটি বিট দিয়ে হচ্ছে এররটাকে ডিটেক্ট করতে পারছি। তাহলে এখানে আমরা এরর ডিটেকশনের একটা মানে খুবই বেসিক কনসেপ্ট পেলাম যে আমরা কিভাবে এররটাকে ডিটেক্ট করতে পারি, যে আমি যে রিডান্ডেন্সি যে বিটগুলো পাঠাচ্ছি সেটার উপর বেস করে আমরা এররটাকে ডিটেক্ট করতে পারছি। এটা কি সবাই বুঝতে পেরেছো? স্যার এটার মানে কি তাহলে যে স্যার আমার এখানে অড থাকার কথা কিন্তু ইভেন আছে, এরকম কিছু? না, আমার ইভেন থাকার কথা। এই জিরোটা 0 মানে হচ্ছে ইভেন। স্যার এখানে তো ইভেনই আছে। হ্যাঁ, ইভেনই আছে। এটা হচ্ছে আমি সেন্ড করছি, রিসিভিং এন্ডে দেখা গেল একটা বিট চেঞ্জ হয়ে গেল আমার এখানে, যে কোনো একটা বিট, তাহলে কি আমার ওয়ান এর সংখ্যা ইমব্যালেন্স হয়ে যাবে না? জি স্যার। একটা 0 1 হয়ে গেল বা একটা 1 0 হয়ে গেল, তাহলে তো ওয়ান আসলে তখন কি হয়ে যাবে? অড হয়ে যাবে। তাহলে রিসিভিং এন্ড প্রথমে দেখছে তার এখানে আসলে কি 0 দিয়ে বোঝাচ্ছিল যে তার এখানে ইভেন সংখ্যক 1 থাকার কথা, কিন্তু সেই হিসাব করে দেখলো এখানে আসলে 1 আছে অড সংখ্যক, তাহলে সে বুঝে গেল কি যে এখানে আসলে একটা এরর আছে। তাকে যে ডেটাটা পাঠানো হচ্ছে সেই ডেটার মধ্যে এরর আছে, যে কোনো একটা বিটে কোন একটা প্রবলেম হচ্ছে, কোন বিট সেটা সে এখনো জানে না, কিন্তু সে জানে যে তার বিটের মধ্যে একটা প্রবলেম হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। কার কোনো মানে স্যার প্যারিটি বিটেই যদি স্যার মানে প্রবলেম হয়ে যায় সেন্ড হওয়ার পরে আর কি, মানে 0টাই 1 হয়ে গেল, তখন ঝামেলা হবে। হ্যাঁ, তখনও ঝামেলা হবে, সেটা একটা প্রবলেম এই প্যারিটি বিটের। যদি প্যারিটি বিটে যদি 0টা যদি 1 হয়ে যায় তাহলে তো সমস্যা।
নরমালি দেখা যায় যে মানে স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখা গেছে সেটা হচ্ছে এরকম যে তোমার একদম শুরুর বিট আর একদম শেষের বিটে আসলে মানে চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি খুবই খুবই কম, প্রায় জিরোর কাছাকাছি। এই জন্য প্যারিটি বিট গুলোকে হয় একদম মানে এখানে এলএসবি তে দেওয়া হয় বা হচ্ছে এমএসবি তে দেওয়া হয়, ঠিক আছে? যে এটা হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। তো হয় তাকে এক পাশে এই পাশে দেওয়া হবে নাহলে এই পাশে দেওয়া হবে, এটা সিস্টেম ওর ডিপেন্ড করে এবং রিসিভারকে জানতে হবে যে কোন পাশেটা হচ্ছে প্যারিটি বিট। কারণ একদম এক পাশে থাকলে সেখানে দেখা যায় যে আসলে মানে বিট এরর রেট হওয়ার চান্স খুব কম থাকে। মানে বিট এরর গুলো শুরু হয় হচ্ছে আসলে কিছুক্ষণ পর থেকে, মাঝামাঝিতে হচ্ছে তাদের এরর সবচেয়ে বেশি হয়। এটা মানে স্ট্যাটিস্টিক্যালি এটাই আসছে, এটা মানে অনেক ধরনের রিসার্চ আছে, তোমরা এগুলো মানে কেউ যদি সময় পাও দেখে নিতে পারো যে বিট এররের যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির উপর নিয়ে অনেক ধরনের রিসার্চ করা হয়েছে যে র্যান্ডমলি যদি আমি কোনো বিট পাঠাই সেখানে আসলে এরর হওয়ার চান্স কতটুকু বা কতটুকু এরর প্রবাবিলিটি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, কিন্তু তারপর কিন্তু আমাদের একটা এরর থাকার চান্স থেকে যায়, তাই তো? তাহলে প্যারিটি বিটের একটা তাহলে প্যারিটি বিটের দুইটা প্রবলেমের একটা হচ্ছে কি যে যদি একের বেশি বিটে যদি চেঞ্জ হয় তাহলে একটা সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে যদি প্যারিটি বিটে চেঞ্জ হয়ে যায় তো সেটাও একটা সমস্যা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা নতুন একটা মানে ওইটাকে আরেকটু ইমপ্রুভ করা হয়েছে। তো ইমপ্রুভ করে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে একটা ব্লক পাঠাবো কোডের, ঠিক আছে? কোডটা হচ্ছে এটা, এইটা একটা কোড, এইটা একটা কোড, এই চারটা হচ্ছে কোড আসলে। আচ্ছা, তাহলে আমি চারটা কোড নিলাম, চারটা কোড নিয়ে করলাম কি, এই কোডগুলোকে আমি এইভাবে অর্থাৎ এটাকে লঙ্গিটিউডনাল বলছে। লঙ্গিটিউডনাল মানে হচ্ছে কি আসলে হরাইজন্টাল, হ্যাঁ হরাইজন্টালি আমি হচ্ছে সবগুলার আহ ইয়ে বের করলাম, প্যারিটি বিট বের করলাম। প্রথমটাতে আমার এক হচ্ছে চারটা, সো আমাকে সে জিরো দিচ্ছে, পরটাতে চারটা এক জিরো দিচ্ছে, তারপরটাতে এক দুই তিন তিনটা এক, সেজন্য প্যারিটি বিট ওয়ান। আর এখানে হচ্ছে প্যারিটি বিট এক দুই তিন চার পাঁচ, পাঁচটা যেহেতু সেহেতু প্যারিটি বিট এখানে হচ্ছে ওয়ান। ওকে, আবার লম্বালম্বি করে আবার সে প্যারিটি বিট ক্যালকুলেট করে বের করছে। দেখো এখানে 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 দেখো প্রত্যেকটা, যেমন এখানে হচ্ছে দুইটা ওয়ান এই জন্য জিরো আসছে, এখানেও দুইটা ওয়ান এখানে জিরো আসছে, এখানে তিনটা ওয়ান সেই জন্য ওয়ান আসছে, দুইটা ওয়ানের জন্য জিরো, একটা ওয়ান এই জন্য ওয়ান যেহেতু অড, তিনটা ওয়ান অড ওয়ান আসছে, একটা ওয়ান অড ওয়ান আসছে, দুইটা ওয়ান ইভেন জিরো আসছে। তাহলে সে যে কাজটা করলো সেটা হচ্ছে এরকম, যা একবার সে এদিকেও সে প্যারিটি বিট বের করলো, এদিকেও সে প্যারিটি বিট বের করলো, এবং এটা হচ্ছে তার পুরো একটা ব্লক। এবার সে যখন ইনফরমেশন পাঠাবে সে পুরো ব্লক ধরে হচ্ছে ইনফরমেশন পাঠাবে, ঠিক আছে? এটাকে বলা হয় ব্লক কোড, যে কোড গুলাকে ব্লক করে এইভাবে পাঠিয়ে দেওয়া হয়। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে কি সাপোজ ধরো তার যদি এইখানে যদি এরর হয়, হ্যাঁ আবার যদি ধরলাম এইখানে তার এরর হয়, তখন কিন্তু সে এখান থেকে দেখতে পাচ্ছে কি যে তার ভ্যালু হচ্ছে কত সেম থাকছে, রাইট? রিসিভার দেখছে কিন্তু তার ভ্যালু এখানে সেম, কিন্তু এখানে কি সেম থাকবে? এখানে তো সেম থাকবে না। তো এই অংশটা হচ্ছে তার জন্য তখন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ সে দেখছে এখানে আসছে ওয়ান, তো ওয়ানের জন্য এখানে তার অড সংখ্যক ওয়ান থাকার কথা এই বরাবর, কিন্তু সে পাচ্ছে এখানে ইভেন সংখ্যক ওয়ান, কারণ আমি ধরলাম যে এই ওয়ানটা হচ্ছে আসলে জিরো হয়ে গেছে বা এই ওয়ানটা জিরো হয়ে গেছে। আবার এই বরাবর তার হচ্ছে ইভেন সংখ্যক মানে ওয়ান থাকা, অড সংখ্যক ওয়ান থাকার কথা, কিন্তু তার এখানে আছে ইভেন সংখ্যক ওয়ান। আবার এই বরাবর সে দেখতে পাচ্ছে যে না তার ইভেন সংখ্যক ওয়ান থাকার কথা, ইভেন সংখ্যক ওয়ানই আছে। তো এলআরসি আর ভিআরসি দুইটা থেকে আসলে এই জিনিসটাকে সে বুঝতে পারছে যে এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। আগেটাতে যেটা বোঝা যেত না এখন এটাতে বোঝা যাচ্ছে। তো প্রবলেমটা কিছুটা মিটিগেট হচ্ছে, এটা কি বুঝতে পারছো সবাই? একের বেশি বিটে চেঞ্জ হলে এখন সে ডিটেক্ট করতে পারবে, তখন সে বুঝতে এখন সে বুঝতে পারছে যে না এখানে তার আসলে কিছু একটা ঝামেলা আছে, তখন সে আবার সেন্ডারকে বলবে যে আমাকে ইয়েটা ইয়ে করো, সেন্ড করো ইনফরমেশনটা, ব্লকটা সেন্ড করো, কারণ আগেটাতে হয়তো প্রবলেম চলছে। তখন সেন্ডার এটা শুনে আবার ওই ব্লকটাকে সেন্ড করবে। তো তার মানে হচ্ছে তার এখন আসলে চেক করার জন্য দুইটা মেট্রিক চলে আসছে, একটা হচ্ছে সে হচ্ছে এইভাবে লঙ্গিটিউডিনালি হচ্ছে সে হচ্ছে সবগুলো প্যারিটি বিট নিচ্ছে, আবার হচ্ছে ভার্টিক্যাল সবগুলো প্যারিটি বিট নিচ্ছে, তারপরে এই প্যারিটি বিট গুলোকে সে হিসাব করে সবকিছু বের করে নিচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা অন করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে ফেলো এখন।
সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে ফেল।
অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ সবার? জি স্যার। আচ্ছা, কেউ বাকি নেই তো? আমি তাহলে বন্ধ করে দিচ্ছি। তো তাহলে আমরা পরেরটাতে আসি। এবার আমরা দেখবো হচ্ছে হ্যামিং কোড। ঠিক আছে, তো হ্যামিং কোড কি আজকে শুরু করলে আসলে শেষ করতে পারবো? আচ্ছা, চেষ্টা করে দেখি। আচ্ছা, হ্যামিং কোড হচ্ছে মানে আমরা যে এর আগে প্যারিটি পড়ে আসছি বা এগুলো হ্যামিং ডিসটেন্স পড়ে আসছি, মানে এগুলো সবগুলোর উপর বেস করে জিনিসটা আসলে তৈরি। ঠিক আছে, তো এটা কি কাজ করে? এটা হচ্ছে the hemming code is code that follows this pattern and detects all individual bit errors। তার মানে হচ্ছে যতগুলো বিট এরর হবে, হ্যাঁ, সবগুলোকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে সবগুলোকে ডিটেক্ট করতে পারে। তো জিনিসটা কিভাবে করে? সাপোজ ধরলাম আমরা একটা কোড নিব। ঠিক আছে, যে কোডটা হচ্ছে আমরা এরকম বিভিন্ন বিটে বিটে করে হচ্ছে 0 1 0 1 করে আমরা কোডগুলো নিব। কারণ কোডগুলো নেওয়ার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা 2 এর উপরে পাওয়ার থাকলে যে এই সংখ্যাটা হয় সেটার গুলোকে আমাকে খালি রাখতে হবে। সাপোজ ধরো 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 2, 2 টু দ্য পাওয়ার 3। 2 টু দ্য পাওয়ার 0 মানে কি 1, 2 টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দ্য পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দ্য পাওয়ার 8 মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3 মানে হচ্ছে 8। ঠিক একইভাবে 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দ্য পাওয়ার 5 মানে হচ্ছে 32। তো এইভাবে করে করে হচ্ছে আমি যেই পজিশন গুলো পাবো সেগুলোকে আমাকে খালি রাখতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সাপোজ আমি একটা কোড পাঠাতে যাচ্ছি, যেটাতে আমার ইনফরমেশন হচ্ছে মানে এম হচ্ছে 11 বিটের আর রিডান্ডেন্সি হচ্ছে 4 বিটের। তাহলে টোটাল আমার বিট সংখ্যা কত হবে? 11 আর 4 মিলে 15টা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে 15/11 হ্যামিং কোড। 15/11 কেন বলা হচ্ছে? এর মধ্যে এটা বোঝানো হচ্ছে যে এখানে টোটাল 15টা বিট আছে, 15টা বিটের মধ্যে 11টা বিট হচ্ছে ইনফরমেশন বিট। জাস্ট এটা বোঝানোর জন্য হচ্ছে 15/11 বলা হচ্ছে এখানে। ঠিক আছে, সো এরকম অনেক ধরনের হ্যামিং কোডের প্যাটার্ন থাকতে পারে। সাপোজ আমি হয়তো বা 16/11 বলতে পারি, বা 32/16 কিছু একটা, মানে এরকম এরকম প্যাটার্ন আমরা বলতে পারি। তো তোমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে সেখানে আসলে কতগুলো বিটে ইনফরমেশন আছে, সেই জিনিসটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেমন আমাদের এখানে হচ্ছে টোটাল মানে 11টা বিটে থাকবে ইনফরমেশন। তাহলে আমরা যে জিনিসটা একটু আগে শিখলাম যে আমরা তাহলে টোটাল 15টা বিট নিবো, ওই যে 1 থেকে 15 পর্যন্ত 15টা বিট নিবো, এবং কিছু বিট গুলোকে আমাদেরকে খালি রাখতে হবে। যেমন এটা হচ্ছে কি 2 টু দ্য পাওয়ার 0, এই বিটটা খালি থাকবে। 2 টু দ্য পাওয়ার 2, সরি 2 টু দ্য পাওয়ার 1 যেটা হচ্ছে 2 সেটা খালি থাকবে। 2 টু দ্য পাওয়ার 2 মানে হচ্ছে 4, এটা খালি থাকবে। আর 2 টু দ্য পাওয়ার 3 এটা খালি থাকবে। 2 টু দ্য পাওয়ার 4 তো আসছে না এখানে, কারণ 16 তো এখানে আসছে না, কারণ 15 এর মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে, রাইট? যদি 16 থাকতো তাহলে আমাকে 16 ওখানে খালি রাখতে হতো। তো যাক, আমরা এখানে এখন ইয়ে পেলাম যে 2 টু দ্য পাওয়ার মানে এই যে 2 টু দ্য পাওয়ার যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমরা সবগুলো খালি রাখবো। তাহলে আমার যে ডেটাটা থাকবে, খেয়াল করে দেখো, আমার ডেটা হচ্ছে এটা। ঠিক আছে, এই ডেটাটাকে আমি এখানে বসিয়ে দিব একদম অ্যাজ ইট ইজ, যেরকম বিটগুলো যেরকম আছে সেরকম বসিয়ে দিব, শুধুমাত্র এই অংশগুলো বাদে, অর্থাৎ আমি যেগুলোকে খালি রাখতে বলছিলাম সেই অংশগুলো বাদে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই জিরোটা এখানে আসছে, তিনটা জিরো এখানে আসছে, রাইট? তারপর হচ্ছে 1011, 1011, তারপর কিন্তু একটা অংশ খালি থাকবে। তার মানে হচ্ছে এই 101 এর পরে যে ওয়ানটা আছে, এই ওয়ানটা কি হবে, পরেরটাতে গিয়ে বসবে, কারণ এটা খালি রাখতে হবে। তো এই ওয়ানটা পরে আসলো, দুইটা জিরো, এই যে দুইটা জিরো আসলো, তারপরে আবার একটা খালি ঘরে থাকার কথা। তো তারপরে যে ওয়ানটা, সেই ওয়ানটা হচ্ছে তারপরে আসছে। বা অন্যভাবে তুমি যদি তোমার হিসাব সুবিধা মতো করতে চাও, তুমি এই যে এই ওয়ানটাকে প্রথমে এখানে বসালে, কারণ প্রথম দুটাতে আমি বসাতে পারবো না, প্রথম দুটাকে আমার খালি রাখতে হবে। এই ওয়ানটাকে বসানোর পর দেখা যাচ্ছে কি যে ফোর্থ ঘর সেটাও আমাকে খালি রাখতে হবে। তার মানে হচ্ছে পরের যে 0 আর 1 আছে, এই তিনটা চলে আসবে হচ্ছে এই তিনটাতে চলে আসবে। তারপর আমাকে 2 টু দ্য পাওয়ার 3 বা 8 যেটা, সেটাকে আমাকে খালি রাখতে হচ্ছে। তো আমি এর পরের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি তারপরে বসাচ্ছি। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেছে, রাইট? যে আমরা কিভাবে জিনিসটাকে বসাচ্ছি। এইবার হচ্ছে আমরা এই যে আমাদের যে P0 P1 P2 আর P3, হ্যাঁ, যে আমরা ধরলাম এটা হচ্ছে প্যারিটি বিট 0, প্যারিটি বিট 1, প্যারিটি বিট 2, প্যারিটি বিট 3। তো এইগুলোকে আমরা আসলে কি করব? আমরা এগুলোকে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে আমরা প্রত্যেকটার জন্য কিছু কিছু ঘরগুলোকে আমাদেরকে হচ্ছে ইয়ে করতে হবে, এক্সোর করতে হবে। ঠিক আছে, যেমন এরকম
যে আমরা P0 এর জন্য কাকে কাকে এক্সোর করব, C3, C5, C7, C9, C11, C13, C15। তার মানে হচ্ছে এগুলো যে 3, 5, 7, 9, 11, 13, 15 এই ঘরগুলোকে হচ্ছে আমার এক্সোর করতে হবে, ঠিক আছে। আবার P1 অর্থাৎ P1 কে ক্যালকুলেট করতে হলে আমাকে এখানকার কিছু কিছু ঘরকে এক্সোর করতে হবে, সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে দেয়া আছে। তো আমরা যদি এই জিনিসটার হিসাবটা ভালো মতো বুঝতে চাই যে কিভাবে এটা হলো, আমরা একটা মানে সহজ একটা সূত্র বা একটা ফর্মুলার মতো জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে এরকম, দেখাচ্ছি আমি। P3, P2, P1, P0। কত দেখা যাবে? আচ্ছা, এখানে আমি কি করলাম সেটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জাস্ট আমি বাইনারি ভ্যালুগুলো লিখে ফেলেছি, তাই না? আচ্ছা, এখন দেখো, আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে C3, এটা তো C3 না, এটা হচ্ছে C0 হবে এটা, তারপর হচ্ছে C1, C2, C3, C4, C5, C6, C7, C8। আচ্ছা, আমরা যদি এখন চিন্তা করি, হ্যাঁ, যে সাপোজ আমরা এখন P0 নিব, P0 মানে কোনটা? C0 তে যে ভ্যালুটা আছে সেটা না? এটা তো C0, রাইট? P0 তে যে ভ্যালুটা ছিল সেটা তো C0 হওয়ার কথা। তাহলে আমরা দেখো, আমরা এখানে কি করছি, হয়ে গেল, আমরা কাকে কাকে নিচ্ছি? আমরা নিচ্ছি হচ্ছে যে ভ্যালুগুলোতে 1 আছে, তাই তো? সরি, এটা তো আসবে না, C1 থেকে শুরু। তাহলে আমরা মানে কোথায় কোথায় 1 আছে দেখো, 1 এটা তো আসবে না, কারণ প্রথম ভ্যালুটা হচ্ছে আসলে C1, মানে এটা, এটা হচ্ছে C1, C1টা হচ্ছে আসলে কি P0। তো C1 এর ভ্যালু আমরা কাউন্ট করবো না, আমরা এটার পর থেকে কাউন্ট করবো। তাহলে আমরা যেটা পর থেকে কাউন্ট করি, তাহলে হচ্ছে আমাদের এখানে দেখো কোনটাতে কোনটাতে 1 আছে, C3 তে 1 আছে, C5 এ 1 আছে, C7 এ 1 আছে, যে আমি P0 বরাবর কাউন্ট করছি, ঠিক আছে?
কারণ আমাকে P0 ভ্যালুগুলো বের করতে হবে। C7 এ 1 আছে, C9 এ 1 আছে, C11 এ 1 আছে, C13 এ 1 আছে, C15 এ 1 আছে। এই ভ্যালুগুলো এখানে আসছে না, দেখো প্রথমে দেখো C3 যেটাতে 1 আছে, যে C3 তে 1 আছে, C3 চলে আসছে। তারপর হচ্ছে C5, হ্যাঁ C5 এর যেখানে 1 আছে সেটা চলে আসলো। তারপর হচ্ছে C7 এর 1, দেখো C7 চলে আসছে। C9 এর 1, C9 চলে আসছে। C11 এর 1, C11 চলে আসছে। C13 এর 1, C13 এ চলে আসছে। C15 এর 1, C15 এ চলে আসছে। বুঝতে পারছো ব্যাপারগুলো? তাহলে P0 টা কিভাবে আসছে? ঠিক একই ভাবে তোমরা যখন P1 মানে চিন্তা করো, P1 মানে কোথায় যাবে? C2 তে যাবে, রাইট? তাহলে আমরা C2 বাদ দিয়ে বাকিগুলোকে হচ্ছে চিন্তা করবো। বাকিগুলো কোথায় 1 আছে দেখো, এই যে C3 তে একটা 1 আছে, C6 এ 1 আছে, C7 এ 1 আছে, C6 C7, তারপর কি C10 C11, দেখো এই যে C10 C11, তারপর হচ্ছে C14 C15, C14 C15। অর্থাৎ আমরা শুধুমাত্র যেখানে 1 গুলো আছে সেগুলোকে আমরা কাউন্ট করছি, সেই বিটগুলো কাউন্ট করছি। তাহলে আমরা খুব সহজে আসলে কি P0 P1 P2 P3 এগুলা মানে কোনগুলো ভ্যালুর মধ্যে এক্সোর হবে সেটা আমরা বুঝতে পারছি না? আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে এক্সোর হচ্ছে? মানে বিট গুলো হচ্ছে যে বিট গুলোতে 1 থাকবে, মানে তুমি জাস্ট এভাবে 4 বিটের জন্য ভ্যালু বসিয়ে দাও, কারণ আমার এখানে 4টা বিট দরকার, P0 P1 P2 P3 4টা বিট দরকার। যদি আমার এখানে P4 চলে আসতো তখন আমাকে 5টা বিট নিয়ে হিসাব করতে হতো। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা হচ্ছে P0 এর জন্য তোমরা এইভাবে ইয়ে বের করে ফেলতে পারো, মানে এক্সোর গেট বের করে ফেলতে পারো। P1 এর জন্য এক্সোর গেট বের করতে পারো, P2 এর জন্য এক্সোর গেট বের করতে পারো, P3 এর জন্য এক্সোর গেট বের করে ফেলতে পারো, যে কোন কোন বিট মিলে। যেমন P3 এর জন্য কি হচ্ছে খেয়াল করে দেখো, P3 তো আসলে C8 এ আসবে, তার মানে হচ্ছে C9 থেকে C15 পর্যন্ত সবগুলো দেখো, C9 10 11 13 11 12 13 14 15 সবগুলো বিট চলে আসছে, কারণ সবগুলো বিট হচ্ছে 1 এখানে। তো শুধুমাত্র যে বিট গুলো 1 আমরা সেই বিট গুলোর মধ্যে হচ্ছে এক্সো চালাবো। তাহলে এভাবে করে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমাদেরকে দেখো আমরা প্রথমটা যখন চিন্তা করবো, প্রথমে আমরা কিসে কিসের মধ্যে চালাবো এক্সোর? সবগুলো জাস্ট বেজোরের মধ্যে, তাই তো? 3 5 7 9 11 13 15। তো আমরা যদি এই বিটগুলোর মধ্যে যদি আমরা এক্সোর চালাই, তাহলে আমার ভ্যালু কি আসছে দেখো। এক্সোর আমরা কি জানি, যদি দুইটা বিট ডিফারেন্ট হয় শুধুমাত্র তখনই 1 দিবে, আদারওয়াইজ 1 দিবে না। তাহলে আমরা 1 আর 0 এই দুটোকে যদি করি, তাহলে আমাদের এক্সোর কত আসবে? 1 আসবে, তাই না? আচ্ছা, সেই 1 কে আমরা দিচ্ছি হচ্ছে এই 1 এর সাথে। 1 আর 1 হচ্ছে আবার কি যাবে? 0 হয়ে যাবে। এখন আমাদের আসছে হচ্ছে 0, 0 আর 1 আবার কি হবে? 1 হবে। 1 আর 0 তে আবার 1 হবে, 1 আর 0 তে আবার 1 হবে, এবং 1 আর 0 তে আবার 1 হবে। সো আলটিমেটলি টোটাল আমার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 1। তো প্রথমটা যেন আমি পাচ্ছি হচ্ছে 1। এটা বুঝতে পেরেছেন না সবাই আমরা? জি স্যার। ঠিক একইভাবে আমরা যদি এখন পরের গুলো বের করতে চাই, পরেরটা দেখবো যে তোমার এরকম 1 আসবে। পরেরটাতে আমার কোন কোন ভ্যালু গুলো দরকার? আমার হচ্ছে কত 6 7 10 11 14 15, অর্থাৎ 6 7, তারপর হচ্ছে 10 11 আর হচ্ছে 14 15। এখানে C3 তে C3 আছে, সরি, তো C3 এর কথা ভুলে গেছি, C3 আসবে। তাহলে আমরা এখন এগুলোর মধ্যে ইয়ে করব, মানে এক্সোর অপারেশন চালাবো। তো এক্সোর অপারেশন যদি চালাই তাহলে কি আসবে দেখো, 1 আর 0 তে কত? 1, 1 আর 1 এ আবার হচ্ছে 0, যেহেতু একই রকম হয়ে গেল দুটা। 0 আর 1 এ হচ্ছে আবার 1 আসবে, আবার 1 0 তে 1 হবে, 1 0 তে 1 হবে, আবার 1 0 তে 1 হবে। তো আমার এখানে কি আসলো? 1 আসলো। ঠিক একইভাবে আমরা পরেরটাতে যদি ক্যালকুলেট করি আমরা 0 পাবো, তারপরটাতে ক্যালকুলেট করলে 1 পাবো। তাহলে এই জিনিস যেটা আমরা পাচ্ছি এখন, এইটাকে হচ্ছে সে পাঠাবে। ঠিক আছে, তার মানে সে এখন এই অংশটাকে হচ্ছে সেন্ড করবে, ট্রান্সমিট করবে। এখন সেন্টার যখন ট্রান্সমিট করবে, সে হচ্ছে হ্যামিং কোডটাকে আসলে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসে সবসময়, মানে তার বোঝার সুবিধার জন্য, বা এটা আমাদের বোঝার সুবিধার জন্য বলতে পারি যে আমরা হ্যামিং কোডটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। যে এখানে কি, এখানে হচ্ছে বিটের পজিশন গুলো, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 এই বিটের পজিশন গুলো। এর মধ্যে হচ্ছে যেগুলো বোল্ড, দেখো 1 2 4 আর 8 এগুলো হচ্ছে বোল্ড করা। তার মানে এগুলো হচ্ছে কোনগুলো? যে প্যারিটি বিটের পজিশন। কারণ আমরা জানি 2 টু দ্য পাওয়ার সামথিং হলে সেটা হচ্ছে প্যারিটি বিটের পজিশন আসবে। ঠিক আছে, আচ্ছা, প্যারিটি বিটের পজিশনের মধ্যে আমরা কি করছি, শুধুমাত্র কোনগুলোতে ক্রস দিচ্ছি, যেমন P0 এর জন্য আমার যেই ভ্যালুগুলো দরকার আমি শুধুমাত্র সেই ভ্যালুগুলোকে ক্রস দিচ্ছি। P0 এর জন্য আমার কি কি দরকার? 3 5 7 9 11 13 15 সবগুলো বেজোড় সংখ্যা। দেখো
3 5 7 9 11 13 15 সবগুলো বেজোড় সংখ্যাকে আমি ক্রস দিলাম। ক্রস মানে হচ্ছে আমি জাস্ট একটা মার্ক করলাম যে এখানে এই ভ্যালুগুলো থাকবে এবং সঙ্গে আমার তো এই ওয়ানটা তো থাকবেই, তাই না? প্রথমটা তো থাকবে, সি ওয়ান তো থাকবেই, এই যে সি ওয়ান নিজেও আছে এখানে, খেয়াল করে দেখো। ঠিক একইভাবে আমরা পি ওয়ান এর জন্য ভ্যালুগুলো একেবারে করলাম। পি ওয়ান এর জন্য ভ্যালুগুলো কি কি দেখো, 2 3, তারপর হচ্ছে 6 7, তারপর হচ্ছে 10 11 আর হচ্ছে 14 15। এই দেখো 2 3 6 7 10 11 আর হচ্ছে 14 15। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা ভ্যালুগুলোকে হচ্ছে আমরা মার্ক করে রাখলাম। তো মার্ক করে আমরা এভাবে একটা মার্কিং সিস্টেম বানাতে পারি এবং আমরা এখানে যে প্যারিটির যে হিসাবটা, আমরা সেই হিসাবটা এখানে করে নিতে পারি। কিভাবে করে নিতে পারি, যে আমার এখানে আসলে কতগুলো ওয়ান আছে আর কতগুলো জিরো আছে সেটার উপর বেস করে আমরা একটা প্যারিটি করতে পারি। অর্থাৎ এই বরাবর কতগুলো ওয়ান আছে সেটার জন্য একটা প্যারিটি, এই বরাবর কতগুলো ওয়ান আছে সেটার জন্য একটা প্যারিটি, এই বরাবর কতগুলো ওয়ান সেটার জন্য প্যারিটি, এই বরাবর কতগুলো ওয়ান সেটার জন্য আমরা প্যারিটি করতে পারি। তাহলে দেখো আমাদের যে প্যারিটির যে হিসাবটা, সেই হিসাবটা তখন হবে হচ্ছে এরকম। মানে আমরা এখন ওই যে ক্রস যে মার্ক করে রেখেছিলাম যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমি এখন ভ্যালু গুলো বসিয়ে দিয়েছি। যে আমার কোড ওয়ার্ড হচ্ছে এটা, তাই তো? যে মানে যেটাকে সে পাঠাচ্ছে যে 1110011111010000, এইটাই হচ্ছে আসলে এটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে P0 P1 P3 P3 বরাবর হচ্ছে যে ভ্যালুগুলো যেখানে আসার কথা সেগুলোতে সেগুলো বসিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে কি যে প্যারিটি বিটের ভ্যালুগুলো, মানে মোটা যেই ওয়ান গুলো সেগুলো, মোটা ওয়ান বা মোটা জিরো, এটা হচ্ছে প্যারিটি বিটের যে ভ্যালুগুলো আমরা এখানে দিচ্ছি, যেখানে লাল রঙ যেগুলো বোঝানো হচ্ছে সেগুলো। তাহলে এখানে দেখো আমরা এখানে টোটাল কয়টা ওয়ান, জোড় সংখ্যক ওয়ান, তো আমার প্যারিটি আসবে জিরো। এখানেও জোড় সংখ্যক ওয়ান, প্যারিটি জিরো। এখানেও জোড় সংখ্যক ওয়ান, প্যারিটি জিরো। এখানেও জোড় সংখ্যক ওয়ান, প্যারিটি জিরো। জোড় সংখ্যক ওয়ান দেখি প্যারিটি জিরো আসছে, কোনটা যদি বেজোড় সংখ্যক ওয়ান থাকতো তাহলে কিন্তু আসলে প্যারিটি ওয়ান হয়ে যেত। ঠিক আছে, তাহলে সে আলটিমেটলি আসলে কোন কোড ওয়ার্ডটাকে পাঠাচ্ছে? সেন্ডার, সেন্ডার পাঠাচ্ছে এটাকে না? তার মানে হচ্ছে এই কোড ওয়ার্ডটা, এই কোড ওয়ার্ডটাকে সে হচ্ছে পাঠাচ্ছে, এটা হচ্ছে তার ফাইনাল কোড ওয়ার্ড। এখন সাপোজ সে যখন এটা পাঠিয়ে দিল, পাঠানোর সময় এই বিটটাতে তার প্রবলেম হলো। এটা কত নম্বর পজিশন? পজিশন নম্বর 7। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, অর্থাৎ C7 বিটটাতে হচ্ছে প্রবলেম হলো। অর্থাৎ C7 বিটটা আগে ছিল কত? 1 2 3 4 5 6 7, এই যেটা, এটা ছিল 1, সেটা এখন হয়ে গেল হচ্ছে 0। অর্থাৎ রিসিভার মানে পাওয়ার পরে সে হচ্ছে এটাকে 0 পেয়ে গেল। এখন রিসিভার তারপর কি করবে? রিসিভার হচ্ছে সে এই ভ্যালুগুলো সব সে নিবে। ঠিক আছে, যে তার মানে সে আবার ওই ট্রান্সমিটার যেভাবে বসিয়েছিল সেভাবে হচ্ছে সবগুলোকে বসাবে। বসিয়ে বসে সে এবার হচ্ছে আবার সে ক্যালকুলেট করবে কত, যেমন এটা 1 হয়ে যাওয়াতে এখানে কিন্তু একটা 1 শর্ট পড়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে কি প্রথমটা হচ্ছে 1, তারপরটা 1, তারপরটা 1, এরকম করে আসছে। অথচ আমি যেটা পাঠিয়েছিলাম সেখানে সবগুলো জিরো ছিল। সেজন্য বলা হচ্ছে যে সে প্রথম তিনটাতে হচ্ছে ফল্ট খুঁজে পেয়েছে, যে প্রথম তিনটাতে ফল্ট আছে অর্থাৎ এরর আছে, তবে লাস্টেরটা জিরো, এটা ঠিক আছে। এখন যেহেতু প্রথম তিনটাতে এরর আছে, সে এবার এই প্রথম তিনটা থেকে হিসাব করে বের করার চেষ্টা করবে যে কত নাম্বার বিটে হচ্ছে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এক সেকেন্ড একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের এই প্রথম তিনটাতে হচ্ছে প্রবলেম, তাই তো? প্রথম তিনটা বিটে হচ্ছে প্রবলেম আছে, বাকিটাতে আমাদের কোনো প্রবলেম নেই। মানে এই অংশটাতে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের হচ্ছে এই তিনটা সমস্যা। তাহলে এখন সে কি করবে? সে যে কাজটা করবে সেটা হচ্ছে যে এখানে কোন কোন বিটে প্রবলেম আছে সেগুলোকে সে হচ্ছে ধরে খালি যোগ করবে। অর্থাৎ এই ওয়ানে একটা প্রবলেম, মানে এটার জন্য যে প্যারিটি বিট সেটার জন্য সে হচ্ছে ধরে যোগ করবে। এটার জন্য যে প্যারিটি বিট, শুধু বিটগুলোকে প্যারিটি বিটগুলোকে সে যোগ করবে। আর এটার জন্য প্যারিটি বিট, তাহলে এটা প্যারিটি বিট কত? 1, 1 আর 2 যোগ করলে কত হয়? 3, 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তো এখানে খেয়াল করে দেখো যে 2 টু দ্য পাওয়ার 2, 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 0, এই তিনটাকে যোগ করে সে হচ্ছে 7 পেয়ে গেছে। তার মানে সেখান থেকে ধরতে পেরেছে যে তার 7 নাম্বার বিটে হচ্ছে প্রবলেমটা। অর্থাৎ রিসিভার কিন্তু এররটাকে ডিটেক্ট করে ফেলেছে এবং এররের পজিশনটাও ডিটেক্ট করেছে, তাই না? যে কত নাম্বার বিটে হচ্ছে তার জন্য প্রবলেম। তাহলে এখন তার কাজ কি? সেটাকে জাস্ট সে কারেক্ট করবে। কিভাবে কারেক্ট করবে? সে জানে এটা যেহেতু 0 আসছে, এটা আলটিমেটলি আরেকটাই অপশন আছে, সেটা হচ্ছে কি 1।
আর 1 থাকলে সেটা 0 হবে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? স্যার এররটা কিভাবে ধরলো স্যার, বুঝিনি স্যার। মানে 7 নাম্বার বিটি কেন ধরলো স্যার, কিভাবে ধরলো? কারণ হচ্ছে এখানে আমি কয়টাতে কোন কোন জায়গায় ফল্ট পেয়েছি, P0 P1 P2 এই তিনটাতে ফল্ট পেয়েছি না, এটা জি তো স্যার। বুঝেছো। বাকিটাতে তো আমরা ফল্ট পাইনি। তাহলে আমাদের এই তিনটার জন্য যে প্যারিটি বিট, আমরা সেই প্যারিটি বিট গুলো দেখবো। যেমন প্রথমটার P0 এর প্যারিটি বিট কোনটা, 1, P1 এর প্যারিটি বিট কোনটা, 2, আর P2 এর জন্য প্যারিটি বিট কোনটা, 4। সো 1 2 4 এই তিনটাকে আমি যদি যোগ করি তাহলে হচ্ছে সে আমাকে 7 দেখাচ্ছে। এখন তুমি বিভিন্ন কম্বিনেশন করে দেখতে পারো, তোমার যেই কম্বিনেশন আসবে, মানে তুমি যে যত নাম্বার যত বিট আসবে। আচ্ছা 1 মিনিট, আমি একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করতে পারলাম, তাহলে আমরা এই প্যারিটি বিট গুলোকে সব যোগ করে দিলাম, বুঝতে পেরেছো? এই যেখানে লেখাই আছে তুমি দেখো, স্যার শুধুমাত্র এটা যেগুলোতে ফল্ট আসছে সেগুলোতে যোগ করলাম, যেটাতে ফল্ট আসেনি সেটাকে আমরা যোগ করিনি। হ্যাঁ, স্যার বলো। 1 2 প্লাস 4 মানে 7, এর বেশি তো যাওয়াই সম্ভব না। যদি মানে 10 11 নাম্বার বিটে যদি প্রবলেম হতো স্যার, তখন মানে কিভাবে যোগ করে স্যার? আপনার প্যারিটি বিটের তো আর অত ইয়া নাই, 1 2। 10 11 নাম্বার যদি মানে প্রবলেম হতো তাহলে তোমার এখানে কোনো ভ্যালু আসতো না, এটাতে আসতো না। তুমি দেখো 10-এর জন্য দায়ী কে, এটা 10-এর জন্য কিন্তু এখানে কোনো বিট নাই। 10-এর জন্য P3 তে আসবে, তখন তোমার 8 আসবে, তখন হয়তো দেখা যাবে 8-এর সাথে 2 যোগ হয়ে 10 হয়ে যাবে। কম্বিনেশন সবগুলোর জন্য সবগুলো এখানে আছে, তো তোমাকে ওটা নিয়ে টেনশন করতে হবে না। তোমার যদি সন্দেহ লাগে তুমি জাস্ট যে কোনো একটা বিট চেঞ্জ করে এই প্রসেসটা ফলো করে দেখো, প্রসিডিউরটা ফলো করে দেখো। তার মানে স্যার আমার এই সিস্টেমে শুধুমাত্র ওই 4টা বিটই হচ্ছে আপনার রিডান্ডেন্ট বিট পাঠাতে হচ্ছে, মানে পুরো এই 15 বিট ডাটা, 11 বিট ডাটার জন্য। হ্যাঁ তাইলে যে কোনো প্রবলেম থাকলে আমি সলভ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যে কোনো মানে ইয়েতে মানে বিট পজিশনে কোনো প্রবলেম থাকলে সেটাকে সে হচ্ছে এরর করতে পারে, এবং এররটা যদি ডিটেক্ট করতে পারে কোন পজিশনের সমস্যা, তাহলে তো জাস্ট হ্যাঁ, সেই পজিশনে বিটটাকে ফ্লিপ করে দিলেই তো সে হচ্ছে কারেক্ট করে ফেলতে পারতেছে। এটা কি স্যার মানে সিঙ্গেল বিটের ক্ষেত্রে শুধু প্রযোজ্য, নাকি এখানে মাল্টিপল বিটে প্রবলেম হলে পরে সলভ করতে পারে? না না, এটা হচ্ছে সিঙ্গেল বিটের জন্য। মাল্টিপল বিটের জন্য এটাতে ঝামেলা। মাল্টিপল বিটের জন্য আসলে ব্যাপারগুলো আরো কমপ্লেক্স, আমরা অত কমপ্লেক্সে যাচ্ছি না, আমরা জাস্ট বেসিক আইডিয়া গুলো নিয়ে যাচ্ছি যে সিঙ্গেল বিটের জন্য যদি হয় তাহলে কিরকম করে হবে। Yes, sir, বুঝতে পারছি। বুঝতে পারছো? কারণ এখান থেকে দেখো আমরা শুধুমাত্র একটা বিটের পজিশনে বের করতে পারতেছি, আমরা কিন্তু এই প্যারিটি এখান থেকে 2টা বিট বা 3টা বিট বের করতে পারবো না। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এই জন্য এটা বলা হচ্ছে যে এটা হচ্ছে আসলে শর্ট কোড ওয়ার্ডের জন্য এটা হচ্ছে ভায়াবল। ঠিক আছে, অর্থাৎ আমার কোড যদি ছোট থাকে সেখানে আসলে বিট একটা দুইটা করে চেঞ্জ হবে, সেটার জন্য হচ্ছে এটা ভায়াবল। ঠিক আছে, কিন্তু যদি অনেক লম্বা লম্বা কোড, বড় বড় কোড, বিটের কোড হয়, ধরো কয়েক মেগাবাইট গিগাবাইটের যদি কোড হয়, তখন আসলে এটা খুব একটা ভায়াবল না। স্যার সেক্ষেত্রে স্যার কোন প্রসেসটা, মানে নামটা জাস্ট জানতে চাচ্ছিলাম স্যার। সেই প্রসেসে তোমার ধরো কনভলিউশনাল ব্লক কোডিং বলে একটা জিনিস আছে, এরর ডিটেকশন এবং কারেকশন করার জন্য। সে প্রত্যেকটা ব্লকের মধ্যে কনভলিউশন চালাতে থাকে, কনভলিউশন চালা চালা সে হচ্ছে বের করে জিনিসটা। ওটা অনেক জি কমপ্লেক্স, তোমরা এটা দেখতে পারো যে মানে কনভলিউশন ব্লক কোডিং কিভাবে কাজ করে, সেটা ইউটিউবে হয়তো ভিডিও পেয়ে যেতে পারো। জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো মনে হয় ক্লাস টাইম মনে হয় শেষ, তাই না? ডিউরেশন শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।